বলেছিলেন অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসবে, হয়নি। বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়নি। বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ হবে, হয়নি। বলেছিলেন 2023-এর মধ্যে সবার পাকা ঘর হবে, হয়নি। আগের টাকা ফেরত দিন, তারপরে সব নটাঙ্কি করবেন। উনি যে দেশবাসীকে ওনার বাপ কেলে চাকর বাকর ছাড়া কিছুই ভাবেন না। ব্যাংকের সঙ্গে মোবাইল ফোনটা জুড়ে দাও, তারপর মোবাইলের সঙ্গে প্যান কার্ড, তারপর আধার কার্ডের সঙ্গে মোবাইল, তারপর আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড। তারপর জানা গেল আপনার কাছে আধার কার্ডই থাকুক আর ভোটার কার্ডই থাকুক, আপনি যে দেশের নাগরিক তার প্রমাণ দিতে হবে। কিন্তু মোদিজি পাক অকুপাইড কাশ্মীর না ছিনিয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেলেন, কারণ তখন ওনার শিরায় ধমনীতে রক্ত নয় গরম সিঁদুর দৌড়াদৌড়ি করছে। মোদিজি গতকাল সন্ধ্যায় 20 মিনিটের ভাষণে জানালেন আজকে নবরাত্রি শুরু, আর আজ থেকে দেশের মানুষ একটা বিরাট সাশ্রয়ের সুযোগ পাবে, মানুষের হাতে প্রচুর টাকা বেঁচে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মোদী সরকার এর আগে 9টা আলাদা আলাদা ট্যাক্স স্ল্যাব চাপিয়ে 8 বছরে 55 লক্ষ কোটি টাকা আয় করেছে। এবারে সেই স্ল্যাব কমিয়ে 3 করে দিয়ে সরকার বলছে 2.5 লক্ষ কোটি টাকার বাঁচাত উৎসব। আগের টাকা ফেরত দিন, তারপরে সব নটাঙ্কি করবেন। উনি জি সেই যে মিত্র বলে ভাষণ দিয়ে দেশ শুদ্ধ মানুষকে লাইনে নিয়ে গিয়ে খাড়া করিয়েছিলেন, তারপর থেকেই উনি যে আসবেন দেশবাসীকে কিছু বলতে, শুনলেই বহু মানুষের প্যালপিটেশন শুরু করে। কারণ উনি যে দেশবাসীকে ওনার বাপ কেলে চাকর বাকর ছাড়া কিছুই ভাবেন না। দেখলেই একটা করে কাজ গুঁজে দেন। আমরাও সেই শুরুর দিক থেকে প্রায় বিনা প্রশ্নে ওনার নির্দেশ মেনে সেসব কাজ করে চলেছি। বললেন 1000 টাকার নোট বাতিল। আমরা লাইনে দাঁড়ালাম, দেশের জওয়ান -37-এ সিয়াচিনে দাঁড়িয়ে আছে, আর ব্যাংকের লাইন সে আর কি। কত কিছু হবে, কালাধন বাজেয়াপ্ত হবে, উগ্রপন্থীরা ভাত না পেয়ে মরবে, দেশ বিকাশ আর উন্নয়ন তাকে খুঁজে পাবে। সেই যে কবে 2 ভাই মেলায় হারিয়ে গিয়েছিল তাদের। কিন্তু আমিও জানি আপনিও জানেন কিছুই হয়নি। তারপর একদিন সকালে উনি বললেন ঝাড়ু নাও, রাস্তা ঝাড়ু লাগাও। দিলাম, উনি একবার ফটো সেশন দিয়েছেন, আমাদের তো আপাতত সেটাই দায়িত্ব, ঝাড়ু লাগাও। তারপর বললেন ব্যাংকের সঙ্গে মোবাইল ফোনটা জুড়ে দাও, তারপর মোবাইলের সঙ্গে প্যান কার্ড, তারপর আধার কার্ডের সঙ্গে মোবাইল, তারপর আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড। তারপর জানা গেল আপনার কাছে আধার কার্ডই থাকুক আর ভোটার কার্ডই থাকুক, আপনি যে দেশের নাগরিক তার প্রমাণ দিতে হবে। তারপর জানা গেল যে উনি বিশ্বগুরু হয়ে গেছেন, 20টা দেশ ওনার কথা শুনেই চলছে। ট্রাম্প থেকে জর্জিয়া মেলোনি ওনার দোস্ত। চীন 38,000 স্কয়ার কিলোমিটার জমি দখলে রেখে উনি পাকিস্তানের দিকে তাকিয়ে বললেন ঘর মে ঘুসকর মারেঙ্গে। তারপর সংসদে ওনার ম্যান ফ্রাইডে অমিত শাহ জানালেন ওনারা নাকি পাক অকুপাইড কাশ্মীর ছিনিয়ে আনবেন। তো শুরু হলো অপারেশন সিন্দুর, নাকি হাঁটু গেড়ে বসে পড়লো পাকিস্তান। কিন্তু মোদিজি পাক অকুপাইড কাশ্মীর না ছিনিয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেলেন, কারণ তখন ওনার শিরায় ধমনীতে রক্ত নয় গরম সিঁদুর দৌড়াদৌড়ি করছে। সিঁদুরে মার্কারি মানে পারদ থাকে, গোলমাল তো হবেই। তো যাই হোক, এদিকে ট্রাম্প সাহেব চাপিয়েছেন 50% ট্যারিফ, আর মোদিজি এনেছেন GST 2। আজ সেই GST নিয়ে তিনি দেশের মানুষজনকে কিছু কথা বললেন। ওনার এর আগের ইতিহাস বলে দিচ্ছে উনি যা যা বলেছেন তার একটাও সত্যি হয়নি। ওনার প্রতিশ্রুতি উনি নিজেই ভুলে গেছেন। বলেছিলেন অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসবে, হয়নি। বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়নি। বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ হবে, হয়নি। বলেছিলেন 2023-এর মধ্যে সবার পাকা ঘর হবে, হয়নি। বলেছিলেন 2023-এর মধ্যেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মোট জিডিপির 25% হয়ে যাবে 2025-এর মধ্যে, হয়নি। এবারে বললেন নবরাত্রি থেকেই মানুষের পকেটে টাকা থেকে যাবে। কেন? কারণ উনি নতুন GST চালু করেছেন। তো এর আগে গত 5 বছর ধরে GST চালু ছিল, তাহলে সেটা কি ছিল? জনবিরোধী। একটু ইতিহাসটা দেখুন। 2000 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকার GSTর ধারণা নিয়ে কাজ শুরু করেন। এর আগে মড ভ্যাট মানে মডিফাইড ট্যাক্স ইত্যাদি কথা হচ্ছিল, কিন্তু GST প্রথম প্রস্তাব করা হয়েছিল বাজপেয়ীর সময়। আর বাজপেয়ী সরকার GST মডেল তৈরির জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের নেতৃত্বে একটা কমিটি তৈরি করে। এবং মাথায় রাখুন, এটা কিন্তু সেটিং ছিল না। ইতিমধ্যে বাজপেয়ী জামানা শেষ, ইউপিএ জামানার সূত্রপাত, কাজেই ওই অসীম দাশগুপ্তের নেতৃত্বে কাজ এগোলো। 2006 সালে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরম 1 এপ্রিল 2010 থেকে GST চালু করার প্রস্তাবও করেছিলেন। কিন্তু রাজনৈতিক মতবিরোধ আর রাজ্যগুলোর মধ্যে ক্ষতিপূরণের বিষয়ে ঐকমত্যের অভাবের কারণে এই প্রক্রিয়া বারবার পিছিয়ে যায়। কাদের সবথেকে বেশি বিরোধিতা ছিল? নরেন্দ্র মোদীজি। উনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। 2011 সালে GST প্রবর্তনের জন্য লোকসভায় সংবিধান 115তম সংশোধনী বিল পেশ করা হয়েছিল, কিন্তু সেটিও পাস হয়নি। ঠিক সেই সময় আমাদের মোদীজি বহু ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন যে ট্যাক্স পেয়ারের সঙ্গে আইটি ইনফ্রাস্ট্রাকচার না তৈরি করা হয় ততদিন GST কোনো কাজেই দেবে না। এই ট্যাক্স পেয়ারের সঙ্গে আইটি ইনফ্রাস্ট্রাকচার জুড়ে দেওয়াটা কিন্তু মোদীজির ওই A+B হোল স্কয়ারের মতোই একটি বিশুদ্ধ ঢপ, যার কোনো মানেই নেই।
কিন্তু ওই ভাষণের রেকর্ড এখনো থেকে গেছে। শুনুন। सरकार ने और भारतीय जनता पार्टी का स्टैंड बहुत साफ है। जीएसटी के संबंध में हमने कहा है कि आपकी जीएसटी का सपना तब तक पूरा नहीं होता, तब तक साकार नहीं हो सकता, जब तक कि आप पूरे देश में टैक्स पेयर के साथ आईटी इंफ्रास्ट्रक्चर का नेटवर्क नहीं बनाते। ये इम्पॉसिबल है, क्योंकि जीएसटी की रचना ही ऐसी है। হ্যাঁ, উনি সাফ বলছেন যে দেশ আর দেশের পরিকাঠামো এখনো জিএসটির জন্য তৈরি নয়, জিএসটি লাগুই করা যাবে না। কিন্তু মজার কথা হলো 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেই সেই জিএসটি বাস্তবায়নের প্রক্রিয়া গতি পেল। শুধু নয়, 2014 সালে সংবিধান 122তম সংশোধনী বিল লোকসভায় পেশ করা হয়। মানে মোদীজি ক্ষমতায় এসে 1 বছরের আগেই, তখনও কিছু করে ওঠার আগেই ওই অসীম দাশগুপ্ত কমিটির সিফারিশ অনুযায়ী জিএসটি লাগু করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। মানে এর আগের বিরোধিতা ছিল এক রাজনৈতিক বিরোধিতা। 2015 সালে মে মাসে লোকসভা এই বিল পাশ করে এবং শেষে 2016 সালের অগস্ট মাসে রাজ্যসভা এবং লোকসভা দুটো সভাতেই বিলটা পাস হয়। জিএসটি লাগু হয়ে গেল 2016 সালের 8ই সেপ্টেম্বর থেকে। সেই মাঝরাতে নকডাঙ্কিতে হ্যাঁ, সিপিএম এর তরফে একমাত্র ওই অসীম দাশগুপ্ত ছিলেন, তিনি জানিয়েছিলেন, তিনি যে প্রস্তাব দিয়েছিলেন 2011তেই সেই প্রস্তাবই লাগু হলো, তিনি আনন্দিত। কিন্তু 2011তে মোদীজি বিরোধিতা করেছিলেন। এবারে মাঝরাতে লোকসভা রাজ্যসভার বৈঠক দেখে নৌটাঙ্কি করে জিএসটি লাগু হলো আর মিডিয়া তাকে মোদীজির মাস্টার স্ট্রোক বলে ব্যাখ্যাও করে দিল। কিন্তু দেশ জুড়ে ব্যবসা ধাক্কা খেল আর তারপর থেকে হাজারবার বিভিন্ন পরিবর্তন এসেছে জিএসটি রুলে। এবারে সেই মাস্টার স্ট্রোককে আগা পাঁচতলা বদলে নতুন মাত্র 3টে স্ল্যাবকে রেখে জিএসটি 2 আনা হলো। মজার কথা হলো এটাও মোদীজির মাস্টার স্ট্রোক। জানি না কি করে আগেরটাও মাস্টার স্ট্রোক আবার পরেরটাও মাস্টার স্ট্রোক হয়, সে যাই হোক। মোদীজি সেই 2 নম্বর মাস্টার স্ট্রোক নিয়ে কথা বলতে এলেন। শুরুতেই উনি জানালেন নবরাত্রির শুভেচ্ছা। বাঙালি দুর্গাপুজো নবরাত্রি নয়, বাঙালি আজ থেকেই দেশি মুরগি পাঁঠার ঝোল খেতে শুরু করেছে। সপ্তমীতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, নবমীতে বিরিয়ানির প্ল্যানিং শেষ। উনি নাকি আগামীকাল থেকে গরম জল খেয়ে কাটাবেন। ওনার বানর বাহিনী ইতিমধ্যেই যেখানে সেখানে সম্ভব মাছ মাংসের দোকান বন্ধ করে দিয়েছে। ওনার দুর্গাপুজোর কথা জানার কথা নয়, আর এই বঙ্গ বিজেপির ভৃত্যদের কেউ যে ওনাকে তা মনে করিয়ে দেবেন তেমন সাহস তো কারণ নেই। তো আজ থেকে জিএসটি লাগু হলো আর তাতে মানুষের কত সুবিধা হবে সেটা জানাতেই ওনার ভাষণ দিতে আসা। কারণ বাকি আর কিছুই ওনার বলার নেই। বিশ্বগুরু আপাতত 50% ট্যারিফ আর H1B ভিসার চাপে পোকাচ্ছে। দেশের ভেতরে ভোট চোর আওয়াজ উঠছে। যুদ্ধবিরতি নিয়ে এখনো ঠিকঠাক কোনো এক্সপ্লেনেশন নেই। এখন নতুন মাস্টার স্ট্রোক নিয়ে তিনি নেমেছেন। শুন, এবারে এই ট্যাক্স বিষয়টা নিয়ে দুটো কথা বলি। সরকার ট্যাক্স নেয় কেন? কারণ সরকারের বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা দরকার। সেই টাকা আসবে কোথা থেকে? অনেকটা আসবে এই ইনডাইরেক্ট ট্যাক্স থেকে, যা আমিও দেবো, আম্বানিও দেবে সমান হারে। মানে আম্বানি ধোকলা কিনলে আগে 12% ট্যাক্স দিতে হতো, এখন আপনি খেলো 5%, আম্বানি খেলো 5%। দিল্লির সরকারের কিছুটা আসবে ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স থেকে। রাজ্যের কিছুটা আসবে এক্সাইজ থেকে, মানে মদ গাঁজা বিক্রি করে। দুই সরকারের খানিক টাকা আসে পেট্রোল ডিজেলের ওপরে চাপানো ট্যাক্স থেকে। কিছুটা আসবে বাজার থেকে ঋণ নিয়ে, ওই বন্ড ইত্যাদি জারি করে। কিছুটা আসবে পুরনো যা কিছু আছে, সে জমি হোক, রাষ্ট্রায়ত্ত কারখানা হোক, সেসব বেচে। আর মোদী সরকার টাকার যোগান, টাকা ছাপিয়েও করতে পারে। কিন্তু টাকা ছাপালেই ইনফ্লেশন হবে, সেটাই এক হ্যাপা। এবারে ধরুন এই যে আয়ের সোর্সগুলো, সেগুলো কি খুব একটা বদলাবে? ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স যা কেন্দ্রীয় সরকার মানে ইউনিয়ন গভর্নমেন্ট পায়, তা কি খুব বাড়বে বা কমবে? না, কমবে না। এক্সাইজ ট্যাক্স, তেলের ওপর চাপানো ট্যাক্স, রাষ্ট্রায়ত্ত কোম্পানি বেচে আমদানি, জমি বা সম্পদ বেচে আমদানি, এসব কি খুব বিরাট একটা বদলাবে? না, বদলাবে না। এবারে ধরুন 100 টাকার মধ্যে রাজ্য সরকারের কাছে 30 টাকা আসতো, জিএসটি থেকে ইউনিয়ন সরকারও 30 টাকা পেত। জিএসটি কমিয়ে দেওয়া হলো, অনেকটা কমিয়ে দেওয়া হলো। ধরুন এবারে আসবে 20 টাকা করে। ইউনিয়ন গভর্নমেন্ট কি করবেন? উন্নয়ন খাতে কম খরচ করবেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কম টাকা খরচ করবেন। তাহলে তো সর্বনাশ। তাহলে উপায়? ওনারা টাকা চেপে সামাল দেবেন, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি বাড়বে। কিন্তু রাজ্য সরকার কোথা থেকে আনবে? মদ গাঁজা থেকে। কত আনবেন? পেট্রোল ডিজেল, মানে কোলগেটে 30 পয়সা কম দাম দিয়ে আপনি এবারে 30 পয়সা পেট্রোল ডিজেলে খরচ করবেন। লাভ কি হবে? আর না হলে উন্নয়ন প্রকল্প থমকে যাবে, খরচ হবে না। তার মানে আবার সেই একই আর্থিক প্রভাব পড়বে অর্থনীতিতে, না হলে আবার ধার বাড়বে। আসলে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের প্রথম লক্ষ্য ছিল বিভিন্ন ট্যাক্সের বদলে একটা ইউনিফর্ম ট্যাক্স রেজিম তৈরি করা।
সেই ট্যাক্সে কেন্দ্র রাজ্য এক সম বন্টন করা আর মানুষকে সে ক্রেতা হোক আর বিক্রেতা হোক বিভিন্ন রকমের ট্যাক্সের জন্য হয়রানি না হতে দেওয়া। জিএসটি চাপিয়ে জিনিসপত্রের দাম কমানো যায় আর তাতে অর্থনৈতিক বিরাট সুবিধে হয়, এরকম অর্থনীতি ওই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়া লোকজন ছাড়া আর কেউ বলে না, বলার কথাও নয়। To simplify the tax system, a well-planned structure can be achieved by implementing GST. হ্যাঁ, এটাই ছিল জিএসটির প্রথম কথা, যে ট্যাক্স সিস্টেমটাকে অযথা জটিল না করে একটা সরল সোজা ব্যবস্থা তৈরি করাই ছিল জিএসটি চালুর লক্ষ্য। মোদিজি ছেলে ভোলানো অর্থনীতি বোঝাচ্ছেন। আচ্ছা, আপনি আজকে যে বিরিয়ানিটা 265 টাকা দিয়ে কিনলেন, সেই বিরিয়ানিটা আগামীকাল কত টাকা দিয়ে কিনবেন? যদি সেই দোকান আপনাকে জিএসটি কমার পুরো লাভটাই ট্রান্সফার করে দেয়, তাহলে 235 টাকায় যদি কেনেন, তাহলে রাজ্য সরকার 15 টাকা কম ট্যাক্স পাবে। এই তো হবে নতুন জিএসটি হিসেবে। রাজ্য সরকার এই 15 টাকাটা কোথা থেকে আনবেন? মোদিজি এই 15 টাকাটা তো নিজের পকেট থেকে দেবেন না। তাহলে হ্যাঁ, হয় টাকা ছাপা হবে, হলে ইনফ্লেশন হবেই, না হলে প্রকল্প বন্ধ হবে, হলে গোটা অর্থনীতির ক্ষতি, না হলে রাজ্য সরকার অন্য কোনো পদ্ধতিতে ট্যাক্স আদায় করতে বাধ্য হবেন বা ধার নেবেন। এতে অর্থনীতিতে কোন বিরাট জোয়ার আসবে? হ্যাঁ, এটা বুঝতে খুব সাধারণ বুদ্ধির দরকার। প্রধানমন্ত্রী জানেন, গত 10 বছর ধরে এক গরু চোনা খেকো ভক্তকুল তৈরি করেছেন, যারা মোদিজি ফলিডল খাওয়ালেও তাই জয় শ্রীরাম বলে খেয়ে নেবেন। আর তার সঙ্গে আছে বিকিয়ে যাওয়া গদি মিডিয়া, তারা ইতিমধ্যেই মোদি কেত্তনে নেমেই পড়েছেন। কিন্তু সত্যিটা বুঝুন, বোঝান, জানুন আর জানান। আজ এখানেই শেষ করছি। শুভ